মুখ্যমন্ত্রীর কথায় রাজ্য সরকারের উন্নয়নে উত্তরবঙ্গ হাসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিনের সেখানে সফর করলেন, কোটি টাকার সেখানে শিল্প আনার কথা তিনি বললেন। আমি বলছি উত্তরবঙ্গ ঠিক কতটা হাসছে, আপনারা কতটা দেখতে পাচ্ছেন? মুখ্যমন্ত্রী থাকাকালীন খবরে বেরিয়েছিল যে উনি যে 3 দিন ছিলেন তার মধ্যে ওখানে আরেকটি নতুন চা বাগান বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই যে পরপর চা বাগান বন্ধ হচ্ছে সে ব্যাপারে রাজ্য সরকার কী ভূমিকা পালন করছে সেটা আমরা জানতে পারিনি। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির 2 মাস আগে ডিওয়াইএফআই ওখানে উত্তরকন্যা অভিযান করেছিল। সেই উত্তরকন্যা অভিযানের আগে যখন আমরা পাড়ায় পাড়ায় লিফলেট ইত্যাদি নিয়ে গেছি, আমরা জেনেছি যে গোটা চত্বর জুড়ে 26টা চা বাগান বন্ধ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যাওয়ার পর সংখ্যাটা বেড়ে 27 হয়ে গেল। 26টা চা বাগান বন্ধ, তার শ্রমিকদের মাইনে নেই, রেশন নেই, কিচ্ছু নেই। 20টা চা বাগান এরকম চলছে তার বাইরে যেখানে সেগুলো বন্ধ হয়নি, কিন্তু 3-4 মাস ধরে শ্রমিকরা মাইনে পাচ্ছেন না। কিন্তু স্রেফ বাগানটা বন্ধ হয়ে গেলে ভবিষ্যৎ আরও খারাপ হবে এই ভয়ে, এই আতঙ্ক থেকে তারা কাজ চালিয়ে যাচ্ছেন যে বাবা কোনো মতে এটা চলুক, তাহলে চা আমরা ব্যবহার করে তৈরি করে দিই, তাহলে যদি কিছু টাকা এসে আমাদের মাইনেটা হয়। তাহলে শুধু চা বাগানের শ্রমিক যে যন্ত্রণার মধ্যে রয়েছেন সেই যন্ত্রণার কোনো উপশমের কথা কি মুখ্যমন্ত্রীর মুখ থেকে পেলাম না। উত্তরবঙ্গের ওই কটি জেলা মিলে কত লক্ষ পরিযায়ী শ্রমিক যে কাজের জন্যে মিজোরামে হোক, মণিপুরে হোক, মুম্বাইতে হোক, কেরালায় হোক কাজে চলে যাচ্ছেন, তার কোনো তথ্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে বা অন্য কারুর কাছে নেই। আমরা জানতে চেয়েছিলাম, সেই উত্তর পাইনি। ফলে এই যে গোটা পশ্চিমবাংলার যৌবনের একটা বড় অংশ সমস্ত জেলা থেকে কাজের জন্য বাইরে চলে যাচ্ছে, তাদের জন্য মুখ্যমন্ত্রী কী কথা বললেন, কী ব্যবস্থা করলেন, সেগুলো আমরা জানতে পারলাম। এর আগেও অনেকবার এই ধরনের বিভিন্ন ঘোষণা হয়েছে, ওইসব কি শিল্প সম্মেলন থেকে হয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে হয়েছে, কিন্তু ঘোষণা এবং বাস্তবে তার রূপায়ণ, তার মধ্যে একটা বিরাট বিরাট যোজন ফারাক থেকে যাচ্ছে। এটা পশ্চিমবাংলার পক্ষে ভালো হচ্ছে না। মুখ্যমন্ত্রী একদিকে সেখানে কোটি টাকার বিনিয়োগের কথা তো বলছেন, কিন্তু তার সাথে সাথে এ রাজ্যেও তো 25% ডিএ জুন মাসের মধ্যে ফেরত দিতে হবে। সেখানে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে এই কোথায় কত বিনিয়োগ হলো, তিনি রেগে যাচ্ছেন। বিনিয়োগের কথায় তো রেগে যেতেই হবে, কারণ বিনিয়োগের কথা ফাইলে যা লেখা আছে আর রাস্তায় ওই বিনিয়োগের কথা, টাকার অঙ্ক যা ফাইলে লেখা আছে সেটা দিয়ে যত কটা ইট কেনা হয়েছে তার মধ্যে তো কোনো মিল নেই। আপনি দেখবেন ওটা বিনিয়োগের কথা লেখা আছে, কিন্তু ওই বিনিয়োগের টাকাটা কোথায় ওটা আপনি খুঁজে পাবেন, ওই টাকাটা খুঁজে পাবেন না, টাকার অঙ্কটা খুঁজে পাবেন হচ্ছে এসএসসির চুরিতে কত টাকা আছে, টেটের চুরিতে কত টাকা আছে, সারদা নারদাতে কত টাকা আছে, এইসব করে আপনি টাকার অঙ্কটা মিলিয়ে দিতে পারবেন। কিন্তু এতগুলো শিল্প সম্মেলন হলো, সেখানে কোন কোন শিল্প হলো তার তো কোনো হিসেব আসেনি। আমরা এই শিল্প সম্মেলনও যতটুকু ভিডিওতে দেখেছি, খুব বেশি দেখা যায়নি, যে 1-2জনকে আমি দেখলাম তারা নিজেদের সমস্যার কথা বলছেন। খুব স্বাভাবিক, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়েছেন, সমস্যার কথা বলবেন, কিন্তু সমস্যার কথা বলার পর নতুন শিল্প সম্ভাবনা তৈরির যে কথা আসা উচিত ছিল, কোথায় কি শিল্প হবে। বামফ্রন্ট সরকার যখন চলে যাচ্ছে তখন কোচবিহারের চকচকায় একটা জুট পার্ক হওয়ার কথা ছিল, শিলিগুড়িতে একটা ইলেকট্রনিক্সের কারখানা হওয়ার কথা ছিল, রায়গঞ্জে এমস হওয়ার কথা ছিল, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলে যে একটা বিরাট অংশে সেখানে কিছু ফল ইত্যাদি তৈরি হয়, সেখানে একটা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হওয়ার কথা ছিল। সে কোথায় সেগুলো কিচ্ছু হলো না। এবং শুধু যদি স্বাস্থ্য পরিকাঠামো দেখি, এই জেলাগুলোতে স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে এক একটা বড় বড় সাব ডিভিশনাল হাসপাতাল, বিরাট করে গেট, কিন্তু ভেতরে একটা ন্যূনতম সিজার পেশেন্ট কিভাবে ট্রিটমেন্ট হবে, কিভাবে তার অপারেশন হবে, সেই ব্যবস্থা অবধি গত 13 বছরে আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি তৈরি করতে পারেননি। ফলে শুধু কথায় কি ছিঁড়ে ভিজবে? দাদা, এই যে বিষয়টা উন্নয়নের প্রশ্ন যদি আসি, তাহলে সিপিএম আমলে তো উত্তরবঙ্গ উপেক্ষিত ছিল, এই প্রশ্নটাও তো রয়েছে। সিপিআইএমের আমলে উত্তরবঙ্গ উপেক্ষিত থাকবে কেন? যা ওখানের ব্রিজ হয়েছে, যা রাস্তাঘাট হয়েছে, যা বিশ্ববিদ্যালয় হয়েছে, স্কুল হয়েছে, কলেজ হয়েছে, হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, শেষ সবটাই বাম আমলে তৈরি হয়েছে। এখন দক্ষিণ দিনাজপুর জেলায় প্রতি বছর কয়েক হাজার নাবালিকা বিবাহ হচ্ছে, অল্প বয়সী মেয়েদের গর্ভপাতের ঘটনা ঘটছে, খুব আতঙ্কের বিষয়। এগুলো তো আগের সরকারের সময় সেই তথ্য ছিল না। আগের সরকারের সময় তো মেডিকেল কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, কলেজ ক্যাম্পাস হোক, স্কুল হোক, সেগুলো তৈরি হচ্ছিল। এই সরকারের আমলে এই কটা জেলাতে 1000-এর বেশি শিশু শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে কোনো একটা প্রচার মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কথা যেরকম চলে আসে না, তো সেই রকমই প্রচার চলে এলো যে সেই সময় উত্তরবঙ্গ উপেক্ষিত ছিল। এখন ওই যে বিজ্ঞাপনে সরকার দেয় আর কি, পাহাড় হাসছে অমুক তমুক। তাহলে কোন মানুষটা হাসছে? পাহাড়ে শুধুমাত্র
পাহাড়ে বলুন, সমতলে বলুন, উত্তরের ওই জেলাগুলোয় শুধুমাত্র দল বদল করা লোকজন যারা আছেন, গত কয়েক বছর এই দলের হয়ে জিতে ওই দলে চলে গেছেন কি উল্টোটা, তারা হাসছেন। তাদের লুট করা সম্পত্তি, টাকা পয়সা তারা যা লুট করেছেন তারা সব সুরক্ষিত আছে, তারা হাসছেন। বাকি সাধারণ মানুষ তারা হাসতে পারছেন না, কারণ তাদেরকে তো পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হচ্ছে। তাদেরকে তো সামান্য একটা পেট খারাপ জ্বরের অসুখ নিয়েও রেফার হয়ে বর্ধমান বা কলকাতা মেডিকেল কলেজগুলোতে চলে আসতে হচ্ছে, এবং আসার পথে যে কত দুর্ঘটনা ঘটছে তার খবর নেই। তাহলে তারা কীভাবে হাসবেন? 26শে বিধানসভা নির্বাচনে এই উত্তরবঙ্গ একটা গেম চেঞ্জার হতে পারে তৃণমূল বিজেপি তারা মনে করছেন। আমি বলছি সিপিএমের কাছে উত্তরবঙ্গ 26শের বিধানসভাতে কতটা গুরুত্বপূর্ণ? আমরা তো ওই রকমভাবে আলাদা করে উত্তরবঙ্গ গেম চেঞ্জার কি দক্ষিণবঙ্গে গেম চেঞ্জার এইভাবে দেখব না। গোটা পশ্চিমবাংলায় যত মানুষ পরিযায়ী শ্রমিক হয়েছেন, সে পাহাড় থেকে শুরু করে সাগর পর্যন্ত, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, তাদেরকে এই বাংলায় ফিরিয়ে এনে তাদের জন্যে প্রয়োজনীয় শিল্প তৈরি করার প্রক্রিয়া কতটা এগোলো 26-এর আগে আমরা এই প্রশ্ন করতে চাই। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যারা চাকরি চুরি করলেন, যারা পরীক্ষায় না বসেও চাকরি পেয়ে গেলেন, কেউ স্কুলের শিক্ষক হলেন, উত্তরবঙ্গেই এখন চাকরি করছেন, সাদা খাতা জমা দিয়ে বিডিও হিসেবে চাকরি করছেন, যারা তাদেরকে জেলে পাঠিয়ে যোগ্যদের স্কুলে, সরকারি দপ্তরে কাজে ফেরাতে আমরা চাই। এটাই 26-এর আগে আমাদের কথা। যাদের 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য যে মানুষ অসহায়, চা বাগান বন্ধ হয়ে যাওয়ার জন্য যে মানুষের চোখের জল কান্নায় একেবারে ভেসে যাচ্ছেন, যে মানুষ তার মাথার ওপর ছাদ নেই, আবাস যোজনার ঘর পাননি, ওই চোর চিটিংবাজদের কমিশন বখরা দিতে পারেননি বলে, সেই মানুষের রুটি রুজির লড়াই, তার মাথার ওপর ছাদের লড়াই নিয়ে কথাটাই 26-এর নির্বাচনে হবে। এবং সেই লড়াই করতে গিয়ে মাঝে মধ্যে এটা আমরা দেখতে পারি যে যখন সে পয়সা খেয়েছিল তখন এই ঝান্ডা হাতে নিয়েছিল, তারপরে এখন যখন কথা বলতেছি তখন সে উল্টো ঝান্ডা হাতে নিয়ে গেছে। এগুলো আমরা টিভি মিডিয়াতেও দেখি। চাকরি যখন কেউ হারালেন তখন যিনি পতাকা ধরেছিলেন আজকে চাকরি হারাদের মঞ্চে অন্য পতাকা ধরে গিয়ে অনেক কথা বলছে। কিন্তু বামপন্থীদের কথা খুব স্পষ্ট যে কোনো নির্বাচন সেটা আসলে রুটি রুজির লড়াই, মাথার ওপর ছাদের লড়াই, হাতে একটা স্থায়ী কাজের লড়াইয়ের দাবিতে নির্বাচন হওয়া উচিত। কোনো রাজনৈতিক দল, কোনো সংস্থা, সংগঠন তারা যদি ওই মানুষকে ধর্মের নামে, জাতের নামে, উত্তর বনাম দক্ষিণ, পাহাড় বনাম সমতল এইগুলো করে মানুষের মধ্যে ভাগ করে দিতে চায়, তারা আসলে মানুষের ভালো চায় না। তাদের বিরুদ্ধেও নির্বাচন হোক বা না হোক আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। দাদা, বিরোধীরা সবসময় বলে যে এ রাজ্যে সিপিএম শূন্য, সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরবঙ্গকে বিজেপি নিজেদের শক্ত ঘাঁটি মনে করে এবং তৃণমূল সেখানে চাইছে, সেখানে জায়গা করে নিতে, সেখানে দাঁত ফোটাতে চাইছে। আমি বলছি 26শে বিধানসভা নির্বাচনে কি সিপিএম উত্তরবঙ্গের কোনো জায়গা ধরে রাখতে পারবে? আরে বামপন্থীদের জায়গা ছিল বলেই তো পঞ্চায়েতে অত লুট করতে হয়েছিল। বামপন্থীদের জায়গা ছিল বলেই তো পঞ্চায়েতে অত ব্যালট বাক্সকে ঘাড়ে করে বয়ে নিয়ে নদীতে, ডোবায়, খানা খন্দে ফেলতে হয়েছিল। যারা ঘুষ খেয়ে অভ্যস্ত তাদেরকে ব্যালট চিবিয়ে খেয়ে নিতে হয়েছিল। এবং যখন নদী থেকে ওই ব্যালট উদ্ধার হলো আর গিলে খাওয়া ব্যালট উদ্ধার হলো, দেখা গেল ওখানে বামপন্থীদের রাজনৈতিক যে দল তার সিম্বল দেওয়া ছাপ আছে। বামপন্থীদের ভয় পায় বলে যে পঞ্চায়েত লুট করতে হয়েছিল, মানে বোঝা যায় যে সেই বামপন্থী রাজনীতির প্রাসঙ্গিকতা রয়েছে, সেই রাজনীতির প্রাসঙ্গিকতা থাকবেই। কারণ আপনি দেখবেন যখন বামপন্থীরা দেশের নিরাপত্তার প্রশ্নে বলছে যে হ্যাঁ সরকারের সাথে আছি, লড়াইটা হোক, তখন কিন্তু প্রধানমন্ত্রীকে আপনি খুঁজে পাচ্ছেন না, তিনি চলে গেছেন বিহারে নির্বাচন লড়তে। কিন্তু বামপন্থীদের গাল দিতে ভোলেননি। ফলে বামপন্থী রাজনীতির প্রাসঙ্গিকতা থাকবে যতদিন মানুষের পেটে খিদে থাকবে। বামপন্থী রাজনীতির প্রাসঙ্গিকতা থাকবে যতদিন মানুষের হাতে কাজ না দিয়ে তার হাতে অস্ত্র তুলে দেওয়া হবে এর ওর বিরুদ্ধে দাঙ্গা করে দেওয়ার জন্যে। মণিপুরে পাহাড় বনাম সমতলের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আজকে তার কী অবস্থা। একই রকমভাবে দার্জিলিংয়ে হোক, কোচবিহারে হোক, দিনাজপুরে হোক, মানুষের মধ্যে যে সম্প্রীতির বাতাবরণ ছিল সেই বাতাবরণ নষ্ট করে দিয়ে কাদের লাভ হচ্ছে? তৃণমূল বিজেপির লাভ হচ্ছে। এই যে পাহাড়ে যে পুলিশের অফিসার খুন হলেন, যিনি অভিযুক্ত তিনি পুলিশের ঘেরাটোপে কলকাতায় প্রেস কনফারেন্স করে গেলেন, কিন্তু আজ অবধি সেই খুনের তদন্ত কোন জায়গায় দাঁড়ালো পুলিশ মন্ত্রী কি বলতে পারছেন না। কিন্তু দাদা, এই যে তৃণমূল এবং বিজেপির ধর্ম নিয়ে রাজনীতির যে বাইনারি, এবং এক প্রকার মানে একটা পোর্শন মেইন স্ট্রিম মিডিয়াও সেই বাইনারিটাই সাধারণ মানুষের একেবারে মাথায় ঢুকিয়ে দিয়েছে, বিশেষ করে শহরের মানুষের তো আরও বেশি করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা বারংবার রুটি রুজির কথা বলছেন এবং আগামী নির্বাচনে এটাই আপনাদের প্রধান লক্ষ্য এবং আগেও ছিল। আমি বলছি এই লক্ষ্যে কি আদৌ মানবেন? এই পোর্শনটাকে বা এই অংশটাকে কি মানুষ আদৌ শুনবে, বা এই নিয়ে কি ভোটে জেতা যাবে ধর্ম নিয়ে রাজনীতির এই আবহে? প্রভাত পটনায়ককে একবার প্রশ্ন করা হয়েছিল যে এই যে চারিদিকে বামপন্থীদের নির্বাচনে এরকম হচ্ছে ওরকম হচ্ছে, তারপরও আপনি বামপন্থার প্রাসঙ্গিকতা ইত্যাদির ওপর ভরসা রাখছেন?
প্রভাত বলছিলেন যে যা অবস্থা চলছে চারদিকে, তাহলে যে কেউ হয়তো কোনো দিন তাজমহলটা ভেঙে গুড়িয়ে দিতে পারে, কিন্তু তাজমহল ভেঙে গেলে কি ভালোবাসার ওপর থেকে ভরসা উঠে যাবে? একই কথা আমাদেরও।